This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 3রা ফেব্রুয়ারি আগামী 3রা ফেব্রুয়ারি বঙ্গ বিজেপির সাংসদ এবং পর্যবেক্ষকদের নিয়ে একটি বৈঠক দিল্লিতে সুকান্ত মজুমদারের বাড়িতে সে বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। বৈঠকের আহ্বায়ক বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে এই বৈঠকের আহ্বায়ক বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এই মুহূর্তে আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত এই বৈঠক সংক্রান্ত যা যা তথ্য সামনে আসছে, যেগুলো জানা যাচ্ছে আমি জানালাম, আর কি কি তথ্য সামনে আসছে বৈঠক সংক্রান্ত? দেখো, বৈঠকের আলোচ্য সূচি নিয়ে কেউই মুখ খুলতে চাননি বঙ্গ বিজেপির। আর তবে যা জানা যাচ্ছে তাতে নির্বাচনী প্রস্তুতির জন্যই বৈঠক করা হবে এবং সেই বৈঠকে এই রাজ্য থেকে যে সমস্ত সাংসদরা লোকসভা এবং রাজ্যসভায় নির্বাচিত রয়েছেন, অর্থাৎ 14 জন, তার পাশাপাশি রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হিসাবেও এই রাজ্য থেকে রয়েছেন হর্ষবর্ধন সিংলা, তিনিও এই বৈঠকে হাজির থাকবেন এবং একই সঙ্গে এই রাজ্যের আর সঙ্গে জড়িত যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ সুনীল বনসাল, ভূপেন্দ্র যাদব, অমিত মালবিয়া, বিপ্লব দেব, তারাও এই বৈঠকে থাকবেন এবং বৈঠক শেষে নৈশভোজ হবে এরকমটা আমরা জানতে পারছি। তবে যেহেতু লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন চলছে, ফলে এই বৈঠক সন্ধ্যে 6:30 7টা নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তুমি জানো যে নিতিন নবীন 27 এবং 28 তারিখে জানুয়ারি মাসে তিনি এসেছিলেন, তার প্রথম রাজ্য সফর হিসাবে পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছিলেন এবং সেই নিতিন নবীন এখানে এসেও বেশ কিছু কাজকর্ম দিয়ে গেছিলেন। সেই কাজকর্মের কিভাবে এগোনো যাচ্ছে, অমিত শাহ বারংবার এই রাজ্যে আসছেন, কতটা প্রস্তুত রাজ্য দল, অর্থাৎ রাজ্য দলের সাংসদরা কতটা প্রস্তুত, সেসব নিয়েই নির্বাচনের প্রস্তুতি বৈঠকই হবে বলেই জানা যাচ্ছে। বুঝতে পারছি। অর্থাৎ বৈঠকের আহ্বায়ক যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, তার সাম্প্রতিক রাজ্য ভ্রমণ এবং সেই ভ্রমণে তিনি যে সমস্ত নির্যাস সংগ্রহ করেছেন সেই যাবতীয় বিষয়গুলো নিয়েই হয়তো এই আলোচনায় গুরুত্ব পাবে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজেপির এ রাজ্যের রোডম্যাপ। অন্যদিকে এসআইআর ইস্যু, আর সেই এসআইআর ইস্যুতে দিল্লি যাওয়ার আগে আবারও জাতীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে 6ষ্ঠ চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। এবারে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশনের পদ্ধতি জনপ্রতিনিধিত্ব আইন এবং বিধির পরিপন্থী। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে ইতিমধ্যেই 140 জনের মৃত্যু হয়েছে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন যে মাইক্রো অবজারভারদের আইনি ভিত্তি নেই, ক্ষমতা খর্ব করা হচ্ছে ইআরও এবং এই ইআরওদের। চিঠিতে এমনটাই দাবি করেছেন। অন্য রাজ্যে এসআইআরে নিয়োগ হয়নি মাইক্রো অবজারভার, আর মাইক্রো অবজারভার নিয়োগে বাংলায় বৈষম্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। সিইও অফিস থেকে বেআইনিভাবে কমিশনের পোর্টালের নিয়ন্ত্রণ কিছু পর্যবেক্ষক করেছেন, তেমনটা উল্লেখ করেছেন, যারা বেআইনিভাবে তথ্য বদল করছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি নালিশ হিসেবে যেটা জানিয়েছেন সেটা হলো এসব ঘটনা এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এও অভিযোগ করেছেন যে বাংলায় ভিন্ন নিয়মে এসআইআর চালানো হচ্ছে, যা অসাংবিধানিক। আজকে শনিবার ভর সন্ধে বা বিকেল বেলায় আপনি চিঠি পাঠালেন, সোমবার তো আপনি পৌঁছে যাবেন। ভ্যানিশ কুমার হোক, জ্ঞানেশ কুমার হোক, আপনি কি বলবেন ওখানে গিয়ে কতটা দাম হবে আমি বলতে পারবো না, কিন্তু আপনি তো তার কাছে পৌঁছানোর আগে চিঠি পৌঁছবে না, আপনি তাকে পৌঁছবেন। তাহলে আবার চিঠি লেখার দরকার কি ছিল? গিয়ে বলতে পারতেন। আসলে আপনার সবটাই নাটক। অমিত শাহজির দিন যাতে স্ক্রিন শেয়ারিং করা যায়, খবরে টিকে থাকা যায়, যাতে অপান্তেও না হয়ে যান রাজনীতিতে, তার জন্যই আপনার এই চিঠির ড্রামা নাটক। এটা বাংলার মানুষ বোঝে। জ্ঞানেশ কুমার, যার নেতৃত্বে গোটা ভারতবর্ষে ভোট চুরির প্রসেসটা চলছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে যে কি নির্লজ্জ কায়দায় বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে। কখনো সেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম দিয়ে, কখনো বিভিন্ন অছিলায় মানুষকে হয়রানির মধ্য দিয়ে। বিজেপির দলদাস কৃতদাস কমিশন তারা যে কাজ করেছে তার ফলে বাংলার মানুষের প্রাণ গিয়েছে এবং তার সাথে সাথে বড় যে আশঙ্কা, একটা বিরাট অংশের মানুষকেই গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে রাখার নির্লজ্জ তাবেদারি করছে নির্বাচন কমিশন। তাই মুখ্যমন্ত্রীর এই চিঠি অত্যন্ত সঙ্গত। আরও একটা আপডেট দিই আপনাদের। বেলডাঙ্গা হিংসায় এনআইএ তদন্ত শুরু হতেই এসপি বদল, সরিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে। কুমার সানি রাজ, যার পুরো নাম, তার জায়গায় এলেন ধৃতিমান সরকার। মুর্শিদাবাদের এসপিকে পাঠানো হলো এসএসআইবিতে।
যেই এনআইএ এসছে উনি মুর্শিদাবাদের এসপি পাল্টে দিলেন। আরে এসপি পাল্টাতে পারেন, এসপি কে তো আর ভ্যানিশ কুমার করে দিতে পারবেন না। এসপি কে তো মুর্শিদাবাদের বদলে মালদায় পাওয়া যাবে, কিংবা শিলিগুড়িতে পাওয়া যাবে, কিংবা কলকাতায়। তদন্তের বাইরে তিনি যেতে পারবেন না, তিনি সব উগড়াবেন, কারণ ওনার লম্বা ফিউচার আছে, ওনার ভবিষ্যৎ চিন্তা করছেন উনি। তাই আপনি যতই এসপি পাল্টান আপনি আর বাঁচতে পারবেন না। আপনার প্ররোচনায় যে ছেলেগুলো সেদিনের এই ঘটনাগুলো ঘটালো তাদেরও বাঁচাতে পারবেন না। প্রথম কথা, পুলিশের রুটিন বদলি সেটা একেবারেই ক্যাবিনেটের এখতিয়ারভুক্ত। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সিদ্ধান্ত অনুযায়ী এই রুটিন বদলি হয়েছে। এখানে তৃতীয় পক্ষের নাক গলানোর কোনো অবকাশ নেই। আর দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদকে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কখনো হুমায়ুন কবির, কখনো মিম, এবং পেছন থেকে মদত দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। বাংলার মাটিকে এত সহজে অশান্তির আগুনে জ্বলতে দেওয়া যাবে না। এই সিদ্ধান্ত একেবারে প্রশাসনিক, এবং এই সিদ্ধান্তের ফলে নিশ্চিতভাবে মুর্শিদাবাদে যে বা যারা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে আরও কঠোরভাবে পুলিশ কাজ করবে। অন্যদিকে আবারও রাজ্য পুলিশের রদবদল, 22 জন আইপিএসকে বদলি করা হয়েছে। বারাসত রেঞ্জের আইজি পদে বদলি অমিত সি জবালগি, ডিআইজি বর্ধমানের দায়িত্ব পেলেন অলোক রাজৌরিয়া, কলকাতা পুলিশের ডিসি নর্থের দায়িত্বে এলেন দীনেশ কুমার, কলকাতা পুলিশের ডিসি সাউথের দায়িত্বে এলেন দীপক সরকার, বিধাননগরের ডিসি পদে এলেন পুষ্পা, এসএসআইবি উত্তরবঙ্গ সদর পদে এলেন প্রদীপ কুমার যাদব, বারাসত থেকে দার্জিলিংয়ের এসপি পদে বদলি করা হলো প্রতীক্ষা ঝারখারিয়াকে, এসএসআইবি পদে আনা হলো আরিশ বিলালকে, কলকাতা পুলিশের ডিসি ইস্ট হলেন যশপ্রীত সিং। বাংলায় ভোট আসছে আমরা জানি, ফলে বোমা বারুদের দৌরাত্ম্য দিনকে দিন বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলপির সামনাবুনি এলাকা, সেই এলাকার মানুষজন ভয়ে কাঁপছেন। শুক্রবার রাতে তৃণমূল নেতার গাড়িতে একটা বিস্ফোরণ হয়, ছোটখাটো নয়, বড়সড় বিস্ফোরণ হয়। এক্ষেত্রে প্রশ্নটা উঠছে যে বোমাবাজি নাকি মজুত করা বোমা থেকে বিস্ফোরণ। পুলিশ বলছে যে তারা সূত্র খোঁজার চেষ্টা করছেন, কিন্তু তদন্তের বিধি মেনে বিস্ফোরণ স্থল ঠিকমতো কর্ডন করা হয়নি বলে স্থানীয় মানুষজন অভিযোগ তুলছেন। ফলে বিস্ফোরণ কাণ্ড ঘিরে রাজনীতিও পুরো দমে চলছে। স্বাধীনতার 7 দশক পরে বাংলার রাজনীতির দখলদারিতে বোমা বারুদের দাপট। তারই কালো ধোঁয়া ঘিরে রেখেছে দক্ষিণ 24 পরগনার কুলপির গাজীপুর পঞ্চায়েতের ছামনাবুনিকে। শুক্রবার রাতে জোরালো বিস্ফোরণ কাঁপিয়ে দিয়েছে এই এলাকাকে। তীব্র বিস্ফোরণে দুমড়ে মুচড়ে গিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়ি। এই শেডের নিচেই গাড়িটি রাখা ছিল এবং গতকাল ঠিক 12:30টার পর এবং 1টার ঠিক আগে তীব্র বিস্ফোরণ ঘটে। এলাকার বাসিন্দাদের দাবি যে কোনো বোমা বিস্ফোরণ নয়, কোনোভাবেও এখানে বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং তার ফলে এই বিস্ফোরণটা ঘটেছে। দোকান বন্ধ করে বাড়ি চলে গেছি, দিকে হঠাৎ একটা শব্দ আওয়াজ হলো, আমরা ছুটে এসে দেখলাম আমাদের সব উড়ে, সব অ্যালবেস্টার দোকান চালের পালে সব উড়ে গেছে। বেরিয়ে দেখি মানে বারুদের গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে এলাম, এসে দেখলাম গাড়িটা একদম মানে চুরমার হয়ে গেছে, দুমড়ি মুচড়ে চলে গেছে। প্রশ্ন উঠছে, তৃণমূল নেতার গাড়িতে কি বোমা বা কোনো বিস্ফোরক মজুদ ছিল, নাকি কেউ রেখে গেল? পেছনে কাদের মদত? রাজনীতি নাকি নাশকতার ছক? সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, বিস্ফোরণ কাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে, তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়। যারা এই বোমাবাজি করে এসব কাজ করে সেই সমস্ত মানুষ এই সামনাবুনির মানুষ, বাইরের লোক না স্যার, আমরা এই গ্রামের বাসিন্দা, এখানকার মানুষের সমস্ত। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল, তারা প্রমাণ হয়ে গেছে, তারা স্বীকারও করেছে। কি কোন দল? আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগলেস্টে তো সব দল। তৃণমূল নেতা এর সঙ্গে রাজনৈতিক যোগসূত্র দেখছেন, সেই তরজায় ফের তেতে উঠেছে এলাকা। ওরা গাড়িতে করে মাল এনেছিল, এলাকায় সাপ্লাই দেবে বুথে বুথে, গায়ের জোরে বুথ দখল করবো, মারপিট করে ভোট কেড়ে নেবো, এই উদ্দেশ্য করে ওরা এখন থেকে মালপাট জড়ো করছিল। ও তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কুলপিতে চরম আকার নিয়েছে। কিছু গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে লড়ছে, এটা সেই ঘটনার ফল। দু 2023 পঞ্চায়েত ভোটের সময় থেকেই কুলপির ছামনাবুনিতে বোমার দাপাদাপি। ভোটের আগে এই গ্রামে মজুত রাখা বোমা ফেটে মারাত্মক আহত হয় 2 শিশু।
ওই সময় লোকের খড়ের গাদা, বাড়ির বিছানার তলা থেকে পর্যন্ত উদ্ধার হয়েছিল বোমা। গ্রেফতার হয়েছিলেন অঞ্চল যুব তৃণমূলের তৎকালীন সভাপতি শাহাদাত পেয়াদা। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও বোমাবাজি হয়েছে এলাকায়। কখনো তৃণমূল বানাম বিরোধী, কখনো তৃণমূলের আদি নব্য দ্বন্দ্বের জের। শাসক দল অবশ্য এর সঙ্গে দলীয় যোগসূত্র এড়াতে মরিয়া। যখন অমিত শাহ এসছে রাজ্যে, সেদিন যদি বিস্ফোরণ হয়, আপনি নিশ্চিত থাকুন ওটা অমিত শাহের কারসাজি। পশ্চিমবঙ্গে নির্বাচন আসলেই গাড়িতে বিস্ফোরণ হয়। হ্যাঁ, আরে আইএসএফ আর বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। যাহাই আইএসএফ, তাহাই বিজেপি। সামনে আরও একটা ভোট, তার আগে রাজনীতিতে বোমা বারুদের দাপট। নেতারা ব্যস্ত দোষারোপে, বিধ্বস্ত সাধারণ মানুষের জীবন। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল বিজেপি সেটিং 26-এর মহাযুদ্ধের আগে ফিরে এলো একটা পুরনো শব্দবন্ধ। বিতর্কিত পোস্টার ঘিরে ফুলে ফুলে বিস্তর কাদা ছোড়াছুড়ি বাঁকুড়ায়। দেখুন গেল বাঁকুড়া, তা নিয়ে নানা চর্চা পাড়ায় পাড়ায়। বিধানসভা ভোটের মুখে পোস্টার রাজনীতি শুরু বাঁকুড়ায়। বাঁকুড়া 1 ও 2 নম্বর ব্লক এবং রানীবাঁধের বেশ কিছু এলাকায় এমনই পোস্টার ঘিরে শোরগোল। এখানে উঠে আসছে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত শব্দ সেটিং। না, এটা বলতে পারবো না। আমি সকালে এসে দেখছি, রাত্রে দেওয়া হয়েছে। বিতর্কিত পোস্টারে যার নাম, তিনি বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় যুক্ত ছিলেন RSS এর সঙ্গে। গত লোকসভা ভোটের আগে তাকে জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। এই পোস্টারে তৃণমূলেরই হাত দেখছেন বিজেপি নেতা। এটা তৃণমূল থেকে করাচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার মেরে বিজেপির বিরুদ্ধে একটা ভাঙানোর চেষ্টা করছে। তবে কার্যকর্তারা বোঝে, মানুষজন জানে 2026-এ এর উত্তর মানুষ দেবে। অভিযোগ উড়িয়ে তৃণমূল বলছে এসব বিজেপির গোষ্ঠী লড়াইয়ের ফল। আমাদের এখানে বিজেপির 10-12টা গোষ্ঠী আছে, ওরা বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি নিজেদের মধ্যেই বাস্তব কথাগুলো তুলে ধরছে। গত বিধানসভা ভোটে বাঁকুড়া সাংগঠনিক জেলার 7টি বিধানসভার মধ্যে 4টিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে যায় 3টি। লোকসভা ভোটের নিরিখে শুধুমাত্র বাঁকুড়া বিধানসভায় লিড পায় বিজেপি, বাকি 6টিতে এগিয়েছিল তৃণমূল। আর এই প্রেক্ষাপটে বিজেপির বিড়ম্বনার পোস্টারে কি তৃণমূলের হাত নাকি অন্য পক্ষ? উত্তর না মিললেও ভোটমুখী রারবঙ্গের নির্বাচনে উত্তাপের খোঁজ দিচ্ছে বিতর্কিত পোস্টার। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কমার্শিয়াল ট্যাক্সেস ডিরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশনের 50 বছর উদযাপন কলকাতার টাউন হলে আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 2011 সালে কর আদায় হয়েছিল 18,000 কোটি টাকা, তা গত বছর আদায় হয়েছে 64,000 কোটি টাকা। কর ফাঁকি কিভাবে কমানো যায় সেই বিষয়ে কর আদায়ের 3টি বিভাগ কাজ করে চলেছে, এমনটা দাবি সংগঠনের। তো এই জিএসটিটা অ্যাডমিনিস্ট্রেট করে যেসব অফিসাররা, সেই অফিসাররা কিছু থাকেন ডাইরেক্টলি WBCS এ গ্রুপের মাধ্যম দিয়ে রিক্রুটেড হয়ে আসেন, আর কিছু প্রমোশনে হয়। যারা ডাইরেক্টলি আসেন এবং জিএসটি অ্যাডমিনিস্ট্রেট করেন, তাদের যে অ্যাসোসিয়েশন, সেটার নাম হচ্ছে কমার্শিয়াল ট্যাক্সেস ডাইরেক্টরেট অফিসার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে CTDOA। তো এটার হচ্ছে 50 বছর পূর্তি এবার। তো আমরা সেই পূর্তি উপলক্ষে যে সুবর্ণ জয়ন্তী উৎসব যেটা উদযাপন, সেটা আজকে আমরা উদ্বোধন করলাম। 2017 সাল তারপর থেকে, জিএসটির ইন্ট্রোডাকশনের পর থেকে এই রাজ্য যেভাবে জিএসটির কালেকশন করে কেন্দ্রকে আরও বেশি মহিমান্বিত করার রাস্তাটাকে প্রশস্ত করেছে, সেটা মনে হয় অন্য কোনো রাজ্যে এই ধরনের কাজ করা হয়নি। যে যা বলে বলুক, ওরকম বলার লোক অনেক পাওয়া যায়, কাজ করার লোক বাংলায় পাওয়া যায়।